বৃষ্টির পানি বরাবরই মানুষের উপকারে আসে। সাধারণত বৃষ্টির পানিতে ভিজলে কেউ বেহুশ হয় না। তবে যদি সেই মানুষটা অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপে থাকে, তবে শরীরের তাপমাত্রা কমে একটা সময় অজ্ঞান হয়ে যেতে পারে। মেঘের ক্ষেত্রে ঠিক এই ঘটনাই ঘটেছে। এক আকাশ অভিমান জমেছিল মনে। তার প্রতিফলন ঘটল এইভাবে। আবির সহসা দুই হাতে কোলে তুলে নিল মেঘকে। সিঁড়ি দিয়ে হাঁটছে ঠিকই, কিন্তু দৃষ্টি তার অষ্টাদশীর মলিন মুখের পানে। আবিরের চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল অষ্টাদশীর গালে। দুজনের শরীর বেয়ে অঝরে পানি পড়ছে। দীর্ঘ পা ফেলে করিডোর দিয়ে হেঁটে মেঘের রুমে ঢুকলো। ফ্লোরে বিছানার সাথে হেলান দিয়ে মেঘকে বসিয়ে দিল। টাওয়েল এনে হাত, মুখ আর মাথাটা কিছুটা মুছে দিল। সঙ্গে সঙ্গে রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে বাইকের চাবি আর হেলমেট নিয়ে ছুটে গেল নিচে। হালিমা খানের দরজার সামনে ভেজা শরীর নিয়ে দাঁড়িয়ে ডাকছে। দুইবার ডাকার পরই হালিমা খান দরজা খুললেন। আবিরের জলসিক্ত শরীর দেখে চিন্তিত স্বরে শুধালেন, ভিজে আসছিস? আবির তপ্ত স্বরে বলল, মামুনি, তুমি একটু মেঘের রুমে যাও, ওর অবস্থা ভালো না। আপাতত বাড়ির মানুষকে ডেকো না, আমি ডাক্তার নিয়ে আসছি। একদমে কথাগুলো বলল আবির। হালিমা খান আঁতকে উঠে বললেন, কি হয়েছে? আবির চলে যেতে নিয়ে দ্বিতীয়বার ঘাড় ঘুরিয়ে বলল, আর হ্যাঁ, ওর শরীরটা একটু ধুয়ে দিও। আবির ছুটল দরজার দিকে। হালিমা খান দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠতে ব্যস্ত হলেন। চোখে তার পানি টলমল করছে। একমাত্র মেয়ে বলে কথা। মেয়ের মুখ গোমড়া থাকলেই যেখানে চিন্তায় পড়ে যান হালিমা খান, সেখানে মেয়ে অসুস্থ মানে হালিমা খানের মাথায় আকাশ ভেঙে পড়া। 20 মিনিটের মধ্যে আবির ডাক্তার নিয়ে চলে আসছে। ডাক্তারকে রেইনকোট দিয়েছে ঠিকই, কিন্তু আবিরের সর্বাঙ্গ ভেজা। মেঘের রুমের সামনে দাঁড়িয়ে গলা খাকারি দিল আবির। নরম স্বরে বলল, আসবো? হালিমা খান কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, আয়। আবির ঢুকলো। আবিরের পেছনে ডাক্তারও মেঘের রুমে ঢুকলো। আবিরের গা থেকে পানি পড়ছে ফ্লোরে, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। তার দৃষ্টি অষ্টাদশীর মুখের পানে। ডাক্তার 10 সেকেন্ড মেঘকে দেখলো কিনা। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, ওর কিছু হবে না তো? ডাক্তার স্বাভাবিক কণ্ঠে বললেন, তেমন কোনো সমস্যা নেই, বেশিক্ষণ বৃষ্টিতে ভিজেছে মনে হয়। তাছাড়াও হয়তো কোনো মানসিক চাপে আছে, তার জন্য এমনটা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, জ্ঞান ফিরলে খাইয়ে দিও। যদি জ্ঞান না ফিরে তাহলে পরবর্তীতে জানিও। একটা স্যালাইন করতে হবে। জ্ঞান ফিরলেও কিছুদিন একটু রেস্টে রাখবা। কোনো প্রকার মানসিক চাপ দিও না। ডাক্তার প্রেসক্রিপশন লিখে আবিরের হাতে দিল। আবির ঔষধগুলোর নাম পড়ে টেবিলের উপর প্রেসক্রিপশন রেখে ডাক্তারকে নিয়ে বেরিয়ে গেল। ভেজা শরীরে পুনরায় বাইক দিয়ে ডাক্তারকে বাড়ি পৌঁছে দিয়ে ওষুধগুলো কিনে নিয়ে আসলো। নিজের রুমে গিয়ে 1 মিনিটে ড্রেস পাল্টে শুকনো কাপড় পরে মেঘের রুমে আসছে। মেঘ তখনও অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। হালিমা খান মেঘের হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছেন, কান্না করছেন আর বারবার মেঘকে ডাকছেন। মেঘের মাথার নিচে একটা টাওয়েল দিয়ে রেখেছেন। আবির ওষুধগুলো টেবিলের উপর রেখে মেঘের ওয়ারড্রোবের একটা ড্রয়ার খুলল। এটাতে জামা কাপড়। দ্বিতীয় ড্রয়ার খুলতেই চোখে পড়ল সকল ইলেকট্রনিক জিনিসপত্র। সেখান থেকে হেয়ার ড্রায়ার বের করে নিল আবির। মেঘের কাছে দাঁড়িয়ে হালিমা খানকে বললেন, মামুনি, তুমি একটু ওকে ধরে বসো। আবির নিজেই হেয়ার ড্রায়ার ঘুরিয়ে ঘুরিয়ে চুল শুকাচ্ছে মেঘের। কোমর ছাড়ানো চুলগুলো ভাগ ভাগ করে শুকাতে কিছুটা সময় লাগলো। পুনরায় মেঘকে শুইয়ে হাতে পায়ে তেল মালিশ করতে লাগলো দুজনে। হালিমা খান আবিরকে শীতল কণ্ঠে বললেন, বাবা, তুই একটু বস, আমি তো চাচ্চুকে বলে আসি। মাঝরাতে ঘুম ভাঙলে তো উনি আবার চিন্তায় পড়ে যাবেন। আবির গম্ভীর কণ্ঠে বললেন, মেঘের এই অবস্থার কথা বলো না, শুধু শুধু চিন্তা করে শরীর খারাপ হবে। হালিমা খান ঠিক আছে বলে চলে গেলেন। হালিমা খান রুম থেকে বেরিয়ে যেতেই আবির মেঘের সন্নিকটে বসলো। মেঘের বাম হাত আবিরের বুকের সাথে মিশিয়ে উষ্ঠ এগিয়ে নিল মেঘের কানের কাছে। গুনগুন করে বলল, मैं सिर्फ तेरा रहूंगा, तुझसे है वादा ये मेरा, तू मांग ले मुस्कुरा के, मेरा प्यार हक है तेरा। তারপর অষ্টাদশীর কপালে আলতোভাবে একটা চুমু দিয়েই বিছানা থেকে উঠে পড়ল। চেয়ার টেনে বসলো বিছানার পাশে। তারপর হাতে তেল নিয়ে মালিশ করতে লাগলো মেঘের হাতে। কিছুক্ষণের মধ্যেই হালিমা খান ফিরে আসলেন। হালিমা খান ও মেঘের ডান হাতে দু পায়ে মালিশ করে দিচ্ছেন আর একটু পরপর মেঘকে ডাকছেন। বেশ খানিকক্ষণ পর মেঘের জ্ঞান ফিরেছে। সঙ্গে সঙ্গে আবির মেঘের হাত ছেড়ে দিয়েছে। হালিমা খান কান্না করতে করতে মেঘকে ডাকছে, মেঘ, এই মেঘ, কি হয়েছে তোর? মেঘ কয়েকবার পিটপিট করে চাইল মায়ের দিকে। বুঝে উঠতে পারছে না তার সাথে এতক্ষণ কি ঘটেছে। মায়ের প্রশ্নের উত্তর দেওয়ার মতো শক্তি তার নেই।
চোখ ঘুরিয়ে নিজের অস্তিত্ব বোঝার চেষ্টা করছে। নিজের রুমটা পরখ করতে লাগলো মেঘ। হঠাৎ দৃষ্টি পড়ে বাম পাশে চেয়ারে বসা আবির ভাইয়ের দিকে। মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের পানে। মেঘও কয়েক মুহূর্ত তাকিয়ে রইল আবির ভাইয়ের দিকে। মনে পড়তে লাগলো সন্ধ্যার পর থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল আবির ভাইয়ের দিক থেকে। পুনরায় চোখ বন্ধ করে ফেলল মেঘ। হালিমা খান মেঘের কপালে হাত রেখে আটকে উঠলেন, সঙ্গে একবার গলাতেও হাত রাখলেন। সহসা বলে উঠলেন, মেঘের তো জ্বর উঠতেছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, তুমি ওকে উঠাও, আমি খাবার নিয়ে আসছি। ওষুধ খাইয়ে দিলে যদি একটু কমে। হালিমা খান চিন্তিত স্বরে বললেন, তানভীর কোথায় আছে? আবির শক্ত কণ্ঠে জবাব দিল, ওকে জানিয়েছি, আসতেছে। মেঘ নিস্তেজ অবস্থায় শুয়ে আছে। চোখ খুলে আবির ভাইকে দেখার শক্তিটুকু যেন পাচ্ছে না। কথা বলা তো বহু দূরের বিষয়। আবির নিচে গিয়ে একটা প্লেটে অল্প ভাত আর একটু তরকারি নিয়ে আসলো। হালিমা খান মেঘকে কোনো রকম উঠিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসিয়ে নিজে ধরে রেখেছেন। আবির ভাত মাখিয়ে মুখের সামনে ধরে ছোট করে বলল, হা কর। পুরুষালী কণ্ঠে কিছুটা কেঁপে ওঠে মেঘ। তৎক্ষণাৎ ছোট করে হা করলো। আবির ভাই অষ্টাদশীকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, কিন্তু অষ্টাদশীর মনের ভেতর আনন্দ নেই, নেই কোনো উত্তেজনা। যেই আবির ভাই তার মনের ভেতরে সারাক্ষণ এক্কা দুক্কা খেলতো, সেই আবির ভাইকে চোখ মেলে দেখার সাধ্যই তার হচ্ছে না। কয়েক লোকমা ভাত কোনো রকমে গিলল। পরের বার দিতে গেলে আস্তে করে বামে ডানে ঘাড় ঘুরালো। আবিরও বুঝতে পারলো মেঘের অভিব্যক্তি, জোর করলো না আর। হাত ধুয়ে নিজের হাতেই মেঘের মুখ মুছে দিল। তারপর ঔষধ খাইয়ে একবার মেঘের কপালে হাত রাখলো। জ্বরের মাত্রা বেড়েছে। আবির শীতল কণ্ঠে বলল, মামুনি, তুমি থাকো ওর কাছে, কোনো সমস্যা হলে আমায় ডেকো, আমি সজাগ আছি। আবির প্লেট হাতে নিয়ে চুপচাপ বেরিয়ে গেল রুম থেকে। 10-15 মিনিট পর তানভীর দৌড়ে বাড়িতে ঢুকে। এমপির গাড়ি করে ড্রাইভার এসে দিয়ে গেছে তানভীরকে। মেঘের রুমে গিয়ে কোমল কণ্ঠে মাকে শুধালো, কি হয়েছে মেঘের? মেঘের পাশে বসে কপালে হাত রাখলো। থার্মোমিটার এনে জ্বর মাপলো। 100°C+ তাপমাত্রা। মেঘ জ্বরে কাঁপতেছে। তানভীর ছুটে গিয়ে নিজের রুমে ক্যাবিনেট থেকে একটা কম্বল এনে বোনের গায়ে জড়িয়ে দিল। তারপর একটা ছোট রুমাল ভিজিয়ে কিছুক্ষণ জলপট্টি দিল। হালিমা খান এখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। তানভীর মায়ের দিকে চেয়ে মোলায়েম কণ্ঠে বলল, ডাক্তার কি বলছে? হালিমা খান কান্নারত কণ্ঠে বললেন, বলেছেন সিরিয়াস কোনো সমস্যা না, রেস্ট নিতে আর চিন্তা কম করতে। ওষুধ দিয়ে গেছেন। ওষুধ খাওয়ানো হয়েছে? হালিমা খান কোমল কণ্ঠে বললেন, হ্যাঁ, আবির খাইয়ে দিয়ে গেছে। তানভীর নমনীয় কণ্ঠে মাকে প্রশ্ন করলো, ভাইয়া কোথায়? কিছুক্ষণ হলো গেল এখান থেকে। তানভীর আর কিছু বলল না, চুপচাপ কিছুক্ষণ জলপট্টি দিল বোনের কপালে। তবে জ্বর কমার কোনো নামগন্ধ নেই। এদিকে আবির রুমে এসে বেলকনিতে পায়চারি করতে লাগলো। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে কিছুক্ষণ বিরতি নেয়, আর ভারী বর্ষণ শুরু হয়। তাপমাত্রা কম থাকার পরও আবিরের শরীর ঘামছে, স্থির হতে পারছে না কোনোভাবেই। তামাটে চেহারা কুঁচকে কালো বর্ণ হয়ে আছে। দুপুরে খাবার খেয়েছিল, তারপর সন্ধ্যায় শুধু 1 কাপ কফি খেয়েছে। মাঝরাত হয়ে গেছে, খায়নি এখনো, তাই মুখটা মলিন হয়ে গেছে। হাতের অবস্থাও করুণ। বাসায় ফেরার পথে ব্যান্ডেজ খুলে ফেলেছিল। বৃষ্টির পানিতে কাটা অংশগুলো ফ্যাকাশে হয়ে গেছে। কিছুক্ষণ পর আবির বড় বড় পা ফেলে ছাদে চলে গেল। সম্পূর্ণ শরীর ভিজতে বেশি সময় লাগলো না। ছাদের কর্নারে থেকে সিঙ্গেল সোফা টেনে মাঝ বরাবর রেখে সেখানে বসে পড়ল। অসীম দূরত্বে চেয়ে থাকে অনেকটা সময় ধরে। পরপর চোখ বন্ধ করে শ্বাস টেনে নিজেকে প্রশ্ন করলো, আমি কি এখন ফিরে ভুল করে ফেললাম? আবিরের মনে পড়ছে পুরনো স্মৃতি। এক প্রণয়িনীর 2 বছরের নীরবতা কুরে কুরে খাচ্ছিল তাকে। প্রিয় মানুষের উপস্থিতি যেমন বক্ষস্পন্দন বাড়াতে সক্ষম, তার থেকেও বেশি কষ্টদায়ক নিজের প্রিয়সীকে গুরুগম্ভীর থাকতে দেখা, আর যার কারণ সে নিজেই। একটা সামান্য ভুলের কারণে গত 2টি বছরে প্রিয়সী তার চোখে চোখ রাখেনি, এক টেবিলে একসাথে খেতেও বসেনি, মুখ ফুটে একটা কথা পর্যন্ত বলেনি। এর বেশি সহ্য করার ক্ষমতা একটা 18 বছরের যুবকের পক্ষে কখনো সম্ভব ছিল না। প্রেয়সীর প্রতি অনুভূতি তার অতল স্পর্শী বিশালতার সমুদ্রের ন্যায়, যা কখনো পরিমাণ করা সম্ভব না। যখন তার সহ্যের সীমা শেষ হতে চলল, তখন তার সামনে 2টি রাস্তা ভেসে উঠেছিল। এক, স্কলারশিপে বিদেশে যাওয়া। দ্বিতীয় হলো ঢাকা ভার্সিটিতে পড়াশোনা। আবির বাড়ির প্রতিটা সদস্যের থেকে মতামত নিয়েছিল সেদিন। এমনকি তার হৃদয় হরণের কাছেও সেদিন আকুল মিনতি করে জিজ্ঞেস করেছিল, সে কি চায়। ছোট্ট হৃদয় হরণীর অভিমানের মাত্রা এতটাই তীব্র ছিল যে সেদিনও আবিরের চোখে চোখ রাখেনি, আবিরের কোনো কথার উত্তরও দেয়নি।
2 বছর যেই ললনার অভিমান ভাঙাতে অক্ষম, সেই ললনার অভিমান কয়েক মাসে ভাঙানো সম্ভব ছিল না। তারপরও আবির শেষবার যাওয়ার আগে অভিভূতের ন্যায় নিষ্পলক চেয়েছিল তার সেই ললনার দিকে। যদি একবার বলতো, ভাইয়া তুমি যেও না, কিন্তু না, সেদিনও মুখ ফুটে কিছু বলেনি তার প্রেয়সী। আবির পাড়ি জমালো ভিন দেশে। পার্থিব জগতের মাঝে অপার্থিব সৌন্দর্যের অধিকারী তার সেই ছোট্ট ললনাকে ফেলে চলে গিয়েছিল বহুদূর। অতীত। আবিরের কাদম্বিনী নূপুর পরে চঞ্চল পায়ে সারাক্ষণ খানবাড়িতে ছোটাছুটি করত, অথচ আবির সামনে আসলেই তার পা থেমে যেত, মুখ লুকাতো মায়ের আঁচলের নিচে। আবির খুব চেষ্টা করেছিল ললনার অভিমান ভাঙানোর, কিন্তু সে প্রতিবারই ব্যর্থ হয়েছিল। পড়তে গেলে, ঘুমাতে গেলে সেই চঞ্চল পায়ের নূপুরের শব্দ আবিরের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ করত। সেই ছোটাছুটি, সেই চঞ্চলতা সে নিজের চোখে দেখতে পারে না। তার শব্দ কানে আসলে আকাশ ভেঙে পড়তো মাথায়। তাই খুলিয়ে নিয়েছিল মেঘের পায়ের নূপুর। দেশ ছেড়ে যাওয়ার কিছুদিন পূর্বে তানবীরকে জড়িয়ে ধরে 2 বছরের জমাটবদ্ধ নীল পাহাড় ভেঙে অঝরে কেঁদেছিল আবির। বুধ শক্তি হওয়ার পর সেটাই ছিল আবিরের প্রথম কান্না। লোকে বলে পুরুষ মানুষের কাঁদা নিষেধ, কান্না এলেও কাঁদা যাবে না, চাপিয়ে রাখতে হবে তা মনের গহীনে। কিন্তু যখন জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে যায় বা নিজের থেকেও প্রিয় ব্যক্তির সাথে দূরত্ব বেড়ে যায়, তখন পুরুষ মানুষ চাইলেও নিজেকে শক্ত রেখে অনুভূতি চেপে রাখতে পারে না। তানবীর আবিরের সেই মরা কান্না দেখে বিস্ময়কর চোখে তাকিয়েছিল। কয়েক মুহূর্ত পর আবিরকে জড়িয়ে ধরে কয়েক শতবার শুধু জিজ্ঞেস করেছিল, কি হয়েছে, কি হয়েছে ভাইয়া, কাঁদছো কেন, বলো আমায়। কিন্তু বাধাহীন কান্নার ফলে আবির কোনো উত্তরই দিতে পারছিল না। পরক্ষণে তানবীর উপলব্ধি করেছিল হয়তো দেশ ছেড়ে, প্রিয়জনদের ছেড়ে চলে যাবে, তাই এভাবে কাঁদছে। সে আর প্রশ্ন করেনি, চুপচাপ ভাইয়ের কান্নার গভীরতা মাপতে ব্যস্ত হয়েছিল। আবিরের সেই ক্রন্দন স্থির হয়েছিল প্রায় 1 ঘন্টা। কান্নার মাত্রা কিছুটা কমার পর তানবীর ধীর কণ্ঠে শুধিয়েছিল, কি হয়েছে ভাইয়া, এভাবে কাঁদছো কেন। আবির কান্নারত কণ্ঠে শুধু বলেছিল, আমি ওকে ছেড়ে এত দূর কিভাবে থাকবো। গভীর রাত, শান্ত নিস্তব্ধ একটা পরিবেশে আবিরের এই কথাটা তানবীরের হৃদয়ে গিয়ে লেগেছিল। তানবীরের বয়স তখন সবেমাত্র 16তে পড়েছে। এত কিছু না বুঝলেও আবির ভাইয়ের কথাটার মানে সে স্পষ্ট বুঝতে পেরেছিল। তানবীর ছোট করে প্রশ্ন করেছিল, কে সে। আবির তখনও অঝরে কেঁদেই চলেছিল, গলা খাকারে দিয়ে ছোট করে বলেছিল, মেঘ। তানবীর বিমোহিত নয়নে তাকিয়েছিল বেশ খানিকক্ষণ। তারপর ভাইকে শান্ত করে ছাদের ফ্লোরে বসে আবিরের অব্যক্ত প্রেমানুভূতি শুনেছিল। তানবীরের কাঁধে ছিল গুরুদায়িত্ব। একদিকে মায়ের পেটের বোন, অন্যদিকে চাচাতো ভাইয়ের নির্মল কান্না। সবকিছু শুনে শেষমেশ তানবীর আবিরের চোখ মুছে মুচকি হেসে শান্ত কণ্ঠে বলেছিল, তুমি চিন্তা করো না ভাইয়া, আমি আছি তো মেঘকে দেখে রাখার জন্য। তোমার ভালোবাসা তোমারই থাকবে। সেই রাতে 1 ফোঁটাও ঘুমায়নি 2 ভাই। সারা রাত জেগে শুধু মেঘকে নিয়েই অধিবেশন করেছিল। এমনকি দেশ ছেড়ে যাওয়ার দিনও আবির তানবীরকে জড়িয়ে ধরে শুধু একটা কথাই বলেছিল, ওকে দেখে রাখিস, ওর উপর যেন কোনো আঁচড় না পড়ে। আবির দেশ ছাড়ার পর থেকে মেঘকে দেখে রাখার গুরুদায়িত্ব পড়েছে তানবীরের উপর। মেঘ কোথায় যায়, কার সাথে মিশে, খাওয়া, পড়াশোনা, স্কুল, কলেজ, টিউশন, পছন্দ অপছন্দ সবকিছু দেখে রাখাই ছিল তানবীরের প্রথম কাজ। শত ব্যস্ততার মাঝেও আবির দিনে কমপক্ষে 3 বার করে তানবীরকে কল দিয়ে শুধু মেঘের খোঁজ নিত। 7 বছর এমন একটা দিন কাটেনি যে আবির মেঘের খোঁজ নেয়নি। তবে গত 7 বছরে মেঘের কোনো ছবি দেখেনি আবির। তানবীর অনেকবার বলেছে, পাঠাতেও চেয়েছিল, কিন্তু আবিরের এক কথা, বেঁচে থাকলে দেশে ফিরেই মেঘকে দেখব। আবির দেশে ফেরার দিন এয়ারপোর্টে আসার পর তানবীর আবিরকে জড়িয়ে ধরে কানে কানে বলেছিল, আজ থেকে আমি রিল্যাক্স করব, তোমার বউ তুমি সামলাবে। আবির মুচকি হেসে বলেছিল, বউকে সামলাতেই তো 6 মাস আগে ফিরতে হলো। আবির চেয়েছিল আরো 6 মাস পর নিজেকে গুছিয়ে একেবারে আসতে, কিন্তু হঠাৎই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল, যার ফলশ্রুতিতে 6 মাস ওয়েট করা আবিরের পক্ষে সম্ভব ছিল না। যেই ছেলের জন্য ছোট্ট কাদম্বিনীর গায়ে হাত তুলেছিল আবির, যার জন্য তাকে 9 বছর যাবৎ প্রেয়সী থেকে দূরে থাকতে হয়েছে, সেই জয় নামক ছেলে পুনরায় আবির্ভূত হয়েছিল মেঘের জীবনে। এইচএসসির পর মেঘকে যে কোচিংয়ে ভর্তি করানো হয়েছে, সেই কোচিংয়ে জয়ও ভর্তি হয়েছিল। তা তানবীর এবং আবিরের অজানা ছিল। জয় মেঘকে দেখার পর থেকেই খুব চেষ্টা করেছিল কথা বলার জন্য, কিন্তু কোনোভাবেই সুযোগ হইতেছিল না।
কোচিং থেকে আবিরকে তা জানানোর পর ছেলের ব্যাচ টাইম চেঞ্জ করে দিতে বলেছিল আবির। তারপর তানভীরও কয়েকদিন মেঘকে কোচিংয়ে দিয়ে আসছে এবং নিয়ে আসছে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ওই ছেলে মেঘের ব্যাচ টাইমের আগে পরে কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকতো। আবির তানভীরকে ওই ছেলে সম্পর্কে খোঁজ নিতে বলে। দিন শেষে জানতে পারে এই ছেলেই ছোটবেলার সেই জয়। এটা জানা মাত্র আবিরের মাথায় রক্ত উঠে গিয়েছিল। ইমার্জেন্সি ভিসা ম্যানেজ করে দেশে ফিরেছে। দেশে ফিরেই 9 বছরের রাগ, ক্রোধ, আক্রোশ সবটা ঢেলে জয়কে পিটিয়েছিল আবির। বর্তমান তানভীর ঘণ্টাখানেক মেঘের মাথায় জলপট্টি দিয়েছে, কিন্তু জ্বর যেন কোনোভাবেই কমছে না। হালিমা খান ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ সজাগ হয়ে তানভীরকে জলপট্টি দিতে দেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কিরে, তুই এখনো এখানে? সেই কখন এসেছিস? খাবি না? তানভীর ছোট করে বলল, খিদে নেই। হালিমা খান পুনরায় বললেন, আবিরও মনে হয় খায়নি। 2 ভাই মিলে খেতে যা। তৎক্ষণাৎ আবিরের কথা মনে পড়ল তানভীরের। বিড়বিড় করে বলল, এই রে, ভাইয়া কোথায় আছে? সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো। স্বাভাবিক কণ্ঠে মাকে বলল, আম্মু, একটু পরপর বনুর জ্বরটা চেক করো। সমস্যা মনে হলে আমায় ডেকো। কোনো রকমের কথাগুলো বলে স্পিডে বের হলো মেঘের রুম থেকে। এক ছুটে চলে গেল আবিরের রুমে, কিন্তু আবির রুমের কোথাও নেই, ব্যালকনিতেও নেই। তানভীর রুম থেকে বের হয়ে করিডোর থেকে নিচে দেখলো, নিচেও আবির নেই। তানভীর দৌড় দিল ছাদের দিকে। ছাদের দরজা থেকেই চোখ পড়ল আবির সিঙ্গেল সোফাতে বসে আকাশের পানে মুখ করে বসে আছে। এক মুহূর্ত দেরি না করে তানভীর বৃষ্টির মধ্যেই আবিরের কাছে দৌড়ে গেল। ছোটাছুটির ফলে তানভীরের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কয়েকবার ঘন ঘন শ্বাস ছেড়ে আবিরকে ডাকলো, ভাইয়া, বৃষ্টির মধ্যে বসে আছো কেন? রুমে চলো। আবির আকাশের দিকে দৃষ্টি রেখেই শক্ত কণ্ঠে উত্তর দিল, তুই রুমে যা। তানভীর পুনরায় বলল, প্লিজ ভাইয়া, রুমে চলো। কি পাগলামি শুরু করেছো তোমরা? আবির ক্রোধিত কণ্ঠে জবাব দিল, আমার জন্য মেঘের আজ এই অবস্থা। আমার মরে যাওয়া উচিত। আবিরের অবিদিত কথায় তানভীরের প্রচন্ড রাগ হলো। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তোমাদের মরতে হবে না, আমি মরে যাই, তাতে তোমাদের শান্তি হবে। আবির ধমকে স্বরে বলল, তানভীর। তানভীর ধীর কণ্ঠে বলল, আমাকে ধমকাচ্ছ কেন? বনু না হয় অবুঝ, পাগলামি করে ফেলেছে। তাই বলে তুমি কেন পাগলামি করছো ভাইয়া? তোমার কি এমন কাজ করা মানাচ্ছে? একটু থেমে রাশভারী কণ্ঠে পুনরায় বলল, রাকিব ভাইয়া তোমার অবস্থা দেখে ভয় পেয়ে আমায় কল দিয়েছিল। তুমি যদি স্ট্রং না থাকো তাহলে মেঘকে কে সামলাবে বলো? তুমি তো জানো ভাইয়া, আমার জীবনে মেঘ আর তুমি সবচেয়ে কাছের মানুষ। তোমার বা মেঘের কিছু হলে আমি বাঁচতে পারবো না। প্লিজ পাগলামি করো না, রুমে চলো। প্রথম কথাগুলো শক্ত কণ্ঠে বললেও শেষ কথাগুলো বলার সময় তানভীরের গলা ভিজে আসছিল। আবির যেন বিগ্রহের ন্যায় বসে আছে। তানভীর বেশ কিছুক্ষণ শান্ত কণ্ঠে আবিরকে বুঝিয়ে রুমে নিয়ে গেছে। আবিরকে শাওয়ার নিতে ঢুকিয়ে তানভীরও নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে। আবিরের মুখোমুখি তানভীর বসেছে। ছাদে অন্ধকার থাকার কারণে আবিরের অভিব্যক্তি বোঝা যায়নি। আবিরের চোখ মুখ ফুলে আছে, দেখে বোঝা যাচ্ছে বেশ খানিকটা সময় কেঁদেছে। তার উপর বৃষ্টি, এখনো চোখ টকটকে লাল হয়ে আছে। তানভীর আবিরের হাতটা সামনে এনে এপাশ ওপাশ ঘুরিয়ে দেখল, হাতের অবস্থা খুব খারাপ। তানভীর ঔষধের বক্স থেকে একটা মলম বের করে অল্প অল্প করে লাগিয়ে দিচ্ছে। আবির দাঁতে দাঁত চেপে তা সহ্য করছে। গত 1 ঘন্টা যাবৎ আবিরকে বুঝিয়ে তানভীর রুমে এনেছে। এখন কোনোভাবেই রিয়েক্ট করা যাবে না। তানভীর যথেষ্ট শান্ত আর হাস্যোজ্জ্বল একটা ছেলে, তবে রাগ উঠলে কেমন যেন গম্ভীর হয়ে যায়। আবিরের হাতে মলম লাগিয়ে তানভীর আস্তে করে বলল, ব্যান্ডেজ করে দেবো ভাইয়া? আবির স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, ব্যান্ডেজ লাগবে না, খোলা থাকলে তাড়াতাড়ি ঠিক হবে। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়া খাবে না? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, না। তানভীর কোমল স্বরে বলল, প্লিজ ভাইয়া, চলো না খেতে যাই। আবির নিরেট কণ্ঠে জানালো, আমি খাবো না বললাম তো, তুই খেয়ে নে। তানভীর বুঝতে পারলো ভাইয়াকে জোর করে কোনো লাভ হবে না, তাই চুপচাপ রুম থেকে বেরিয়ে চলে গেল। আবিরের বাকি রাত কাটলো ব্যালকনিতে দাঁড়িয়ে। ধীরে ধীরে ভারী বর্ষণ কমেছে, ঝিরিঝিরি বৃষ্টিও এক সময় কমেছে। ফজরের নামাজ পড়ার জন্য আবির বাসা থেকে বেরিয়ে গেছে। ফিরেছে ঘন্টা 2 পরে। প্রতিদিন সকালবেলা নিচে রান্না আর পেপার পড়ার ধুম লাগলেও আজ ড্রয়িং রুম সম্পূর্ণ ফাঁকা। আবির দীর্ঘ পায়ে সিঁড়ি দিয়ে উঠল। মেঘের রুমে সবাই হুমড়ি খেয়ে পড়েছে। আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান থেকে শুরু করে বাড়ির 3 কর্তি, এমনকি মিম, আদি আর তানভীরও উপস্থিত সেখানে। মেঘ শঙ্কিত হয়ে রইল। সবাই যেন একজোটে মেঘের উপর হামলা চালাচ্ছে।
মেঘ সবার দিকে বারবার তাকাচ্ছে শুধু। মোজাম্মেল খান রাগান্বিত কণ্ঠে প্রশ্ন করলেন, বৃষ্টিতে ভিজতে গেছিলি কেন? বৃষ্টিতে ভিজলে যে জ্বর উঠবে সেই বোধশক্তি কি তোর হয়নি এখনো? ইকবাল খান মোজাম্মেল খানকে শান্ত করতে ব্যস্ত। তার মধ্যে আলী আহমদ খান ধীর কণ্ঠে বলে উঠলেন, এখন 1 মিনিট নষ্ট করা একটা দিন নষ্ট করার সময়? ইচ্ছাকৃত জ্বর বাঁধানো কি ঠিক হয়েছে তোমার? কথাটা শান্ত স্বরে বললেও এই কথার অভিপ্রায় অষ্টাদশীর বোধগম্য হলো। মালিয়া খান আকলিমা খানও যেন একজোটে বিলাপ শুরু করেছে। যে যার মতো প্রশ্ন করছে, কোথা থেকে ভিজে আসছিস? কখন গেছিলি? ভিজলি কেন? আরো কত কত প্রশ্ন। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে। সে কি করে বলবে আবির ভাই অন্য কোনো মেয়ের প্রতি কনসার্ন? এটা সহ্য করতে না পেরে এমনটা করেছে। হালিমা খান কোমল কণ্ঠে বললেন, তোর জন্য খাবার নিয়ে আসছি মা, অল্প খেয়ে নে প্লিজ। মেঘ সবার উপরে ওঠা রাগ যেন মায়ের উপরে ঝাড়ল। কাপা কাপা গলায় চিৎকার দিয়ে বলল, বললাম তো খাবো না। তেতো লাগে সবকিছু। কথাটা ঠিক মতো শেষও করতে পারল না। আবির হাজির হলো রুমে। মেঘের দৃষ্টি আবিরের দিকে পড়তেই আকস্মাৎ কম্বল টানলো কপাল পর্যন্ত। আবির গম্ভীর কণ্ঠে বলল, এখানে এত ভিড় করার মতো কি হয়েছে? অসুস্থ রুগী দেখতে আসছো? দেখে চুপচাপ চলে যাবে। রুগীকে এত প্রশ্ন করছো কেন? ডাক্তার বলেছেন ওরে কোনো রকম চাপ না দিতে। অনুগ্রহ করে ওকে একটু শান্তিতে থাকতে দাও। একদমে কথাগুলো বলল আবির। ইকবাল খান ভাতিজার রাগ বুঝতে পেরে শান্ত কণ্ঠে বললেন, না মানে মেঘ জেনে বুঝে বৃষ্টিতে কেন ভিজেছে এটাই সবাই জিজ্ঞাসা করছিল, আর কিছু না। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, ওর ইচ্ছে হয়েছে বৃষ্টিতে ভেজার, তাই ভিজেছে। তাছাড়া জ্বর হলে মাথা ফ্রেশ হয়। এখন সবাই নাস্তা করতে যাও। মেঘ কম্বলের নিচ থেকে ভেংচি কেটে মনে মনে বলল, যার জন্য করি চুরি সেই বলে চোর। আপনি আমায় বাধ্য করেছেন বৃষ্টিতে ভিজতে, আর এখন সবার সামনে সেটা আমার ইচ্ছে বলে চালিয়ে দিচ্ছেন। বাহ হিটলার বাহ, কি বুদ্ধি আপনার। বাড়ির কেউ কোনো কথা বলল না। চুপচাপ সকলে রুম থেকে বের হতে লাগলো। আবির গম্ভীর কণ্ঠে বলল, তানবীর মেঘের জন্য নাস্তা নিয়ে আয়। হালিমা খানও চলে গেলেন মেঘের নাস্তা রেডি করতে। মেঘ তখনও কপাল পর্যন্ত কম্বল টেনে রেখেছিল। রুম নিস্তব্ধ হয়ে যাওয়ায় মেঘ ভেবেছে সবাই চলে গেছে। তাই এক আঙ্গুলে আস্তে করে কম্বলটা কপাল থেকে নামাতেই চোখ পড়ল আবির ভাইয়ের শানিত চোখের দিকে। মেঘ আর আবিরের চোখাচোখি হতেই আবির একটানা 2বার ভ্রু নাচালো। আবির ভাইয়ের এমন কাণ্ডে মেঘ হেসে ফেলল। তৎক্ষণাৎ মনে পড়ে গেল ও তো আবির ভাইয়ের উপর রেগে আছে। আকস্মাৎ মুখ গোমরা করে ফেলল মেঘ। আবির চেয়ার টেনে মেঘের বিছানার পাশে বসে মৃদু কণ্ঠে শোধালো, এখন কেমন লাগছে? জ্বর কি কমেছে? মেঘের উষ্ঠ উল্টানো, কিছুই বলল না। আবির সহসা মেঘের কপালে হাত রাখলো, সাথে একবার গলায় হাত রেখে সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে হাত সরিয়ে নিল। তটস্থ হয়ে বলল, এখনো তো অনেক জ্বর। বসা থেকে উঠে টেবিল থেকে থার্মোমিটার নিয়ে বিছানায় বসে মেঘের জিহ্বার নিচে ধরল। মেঘ হা করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির কপাল কুঁচকে তাকিয়ে রইল মেঘের দিকে। দুজনেই নিস্তব্ধ, দুজোড়া চোখ গভীরভাবে অনুবন্দী। মেঘের বুকের ভেতর তোলপাড় শুরু হচ্ছে। এর মধ্যে তানবীর গলা খাকারি দিয়ে রুমে ঢুকলো। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল আবির। তানবীরের কণ্ঠ শুনে মেঘও দৃষ্টি সরিয়ে ভাইয়ের দিকে চাইল। আবির থার্মোমিটার চেক করতে ব্যস্ত হলো। তানবীর ভাইয়ের দিকে প্লেট বাড়াতেই মেঘ চোখ গুলগুল করে তাকালো। মনে মনে বলল, এখনো কি আবির ভাই খাইয়ে দিবেন আমায়? আবির কোনো দিকে না তাকিয়ে ছোট করে বলল, তুই খাইয়ে দে। তানবীর বিস্ময় সমেত তাকালো আবিরের দিকে। আবির তানবীরকে চোখ দিয়ে ইশারা করতেই তানবীর স্বাভাবিক ভঙ্গিতে বলল, ঠিক আছে আমিই খাইয়ে দিচ্ছি। আবির বিছানা থেকে উঠে চেয়ারে বসে আছে। তানবীর মেঘকে উঠিয়ে খাওয়ানো শুরু করলো। মেঘ জোর করে অল্প অল্প খাচ্ছে। তানবীর মেঘকে এটা সেটা বলে বলে বোঝাচ্ছে আর খাওয়াচ্ছে। আবির যেন নীরব দর্শক, একবার ফোনের দিকে একবার মেঘের খাওয়া দেখছে। কোনো মতে অল্প খেয়ে মেঘ শীতল কণ্ঠে বলল, আর খাবো না ভাইয়া। তানবীরও আর জোর করলো না, পানির গ্লাস এগিয়ে দিল মেঘের দিকে। খাওয়া শেষে পানির গ্লাস টেবিলে রাখতে রাখতে তানবীর বলে উঠল, ভাইয়া বনুকে ওষুধগুলো খাইয়ে দাও প্লিজ, আমি নিচে যাচ্ছি, খুব ক্ষুধা লাগছে। তানবীর রুম থেকে বেরিয়ে নিচে চলে গেছে। আবির ফোন পকেটে রেখে টেবিল থেকে ওষুধ রেডি করে মেঘের দিকে এগিয়ে দিল। মেঘু মাথা নিচু করে ওষুধগুলো খেয়ে নিল। আবির নিরেট কণ্ঠে বলল, সাবধানে থাকিস। আবির চলে যেতে নিলে মেঘ আবিরের ডান হাত আঁকড়ে ধরে। সহসা আবির ব্যথায় উফ করে উঠল। মেঘ সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিল। মেঘ ভাবছে আবির ভাই হয়তো বিরক্ত হয়েছেন মেঘের ছোঁয়াতে। আকস্মাৎ মেঘের মনটা খারাপ হয়ে গেল। কাঁদো কাঁদো কণ্ঠে মেঘ বলল,
আমি মরে গেলে আপনি, এতটুকু বলতেই আবির অগ্নিদৃষ্টিতে চাইল অষ্টাদশীর দিকে। মেঘ কথা সম্পন্ন করতে পারল না। আবির রাগান্বিত কণ্ঠে বলল, চুপ। আবির দাঁতে দাঁত চেপে পুনরায় বলল, আর কোনোদিন যদি তোর মুখে এই কথা শুনি তাহলে ওই দিনই তোকে মেরে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবো। মেঘের ছোট্ট হৃদয়টা আবির ভাইয়ের কথায় আবারও চূর্ণ বিচূর্ণ হলো। একটু রম্য স্বরেও তো বলতে পারতেন, তা না, মেরে ফেলবেন। মেঘের অক্ষিপট ভিজে আসছে। চিবুক নামিয়ে বিড়বিড় করে বলল, এই বাড়িতে কেউ আমায় ভালোবাসে না, সবাই শুধু বকে। সবার রাগ ঝাড়ার একমাত্র জায়গা আমি। কেউ কেউ তো আবার গায়েও হাত তোলেন। শেষ কথাটা বলে আবিরের দিকে তাকালো। পল্লব ঝাপটাতেই গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আবির অষ্টাদশীর মুখের পানে চেয়ে মনে মনে বলল, এই কেউটা তোকে ইচ্ছাকৃত মারতে চায়নি। এটা কি করে বোঝাবো তোকে? এই কেউটা যে নিজের থেকেও বেশি তোকে ভালোবাসে, তোকে মারার সাধ্য কি তার আছে? আমি পারছি না তোকে বুকে জড়িয়ে চিৎকার করে বলতে যে তুই আমার সবকিছু, তোকে ছাড়া আমি নিঃস্ব।